এতদিন সময় পাইনি তাই যাওয়া হয়নি, যদি আমি ফোনে ফোনে অনেকটা কাজই সেরে ফেলেছি। কি ব্যাপারে বলো তো? কিছু না ইকবাল মামা। তুমি কিন্তু তোমার আব্বুকে কিছু করতে যেও না শবনম। নর্মাল কোর্সে থানায় ডায়েরি করা হয়েছে, যা করার থানায় করবে। থানা যা করার করবে, থানা কিছু করবে কি করবে না সেটা থানার ব্যাপার, কিন্তু আমাকে তো আমার কাজটা করতেই হবে ইকবাল মামা। আমার আব্বু বলে তো আমি তাকে ছেড়ে দিতে পারি না। হ্যাঁ, তুমি আমাকে একবারও বলনি আমার আব্বুর নাম, কিন্তু আমি জানি আমার আব্বু ছাড়া তোমার এত বড় ক্ষতি কেউ করতে পারে না। তোমার এই ক্ষতি আমার আব্বুই করেছে, তাই আমার আব্বুকে আমি শাস্তি দেবই, আর আব্বুকে তার কাজের দায় নিতেই হবে। ছেড়ে দে শবনম। ও যদি প্রতিজ্ঞা করে যে ইকবালের সঙ্গে বা আমাদের সঙ্গে আর কোনোদিন এরকম কিছু করবে না, তাহলে আমি ওকে ক্ষমা করে দেব। তোমরা তাই করতেই পারো রঞ্জা পিসি, কারণ তোমাদের মধ্যে মহানুভবতা আছে, কিন্তু আমার মধ্যে নেই। মেয়ে হিসেবে আমি আমার আব্বুকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। সেই কারণেই আমি গ্রামে যাব বলছি। ছেড়ে দে, যখন যাওয়া হবে তখন যাওয়া হবে, এখন তো আর আমরা যাচ্ছি না। কথাটা এড়িয়ে যেও না রঞ্জা পিসি, তোমরা এড়িয়ে গেলেও আমি এড়িয়ে যাব না। এটা আমার নৈতিক দায়িত্ব, এই কাজটা আমাকে করতেই হবে। শবনম, তুমি যদি তোমার আব্বুকে ধরিয়ে দাও বা তার এগেনস্টে কথা বলো বা কোনো কাজ করো, তাহলে কিন্তু লোকেরা তোমাকেই খারাপ বলবে। এটা নতুন কি ইকবাল মামা? যা করি না তার জন্য লোকজন কথা শোনায়। এটা নয় করলাম, আর এটার জন্য না হয় কথা শুনলাম। আচ্ছা, আজ এতদিন বাদে তুমি আমাদের বাড়িতে এলে, তার উপর এত ভালো রেজাল্ট করেছো, এখন কি এইসব কথাবার্তা শুনতে হবে না? রঞ্জা কিছু খেতে দেবে না? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। রঞ্জা পিসি, আমি কিছু খাবো না। এখন কিছু খাবি না নাকি বল আমাদের বাড়িতে কিছু খাবি না? এত বড় অহংকার করার ক্ষমতা আমার আছে নাকি? খাবো না বললাম কারণ আমার পেটটা ভরা আছে। তুই যদি না খাস তাহলে আমার মাথা খাস। তোমার মাথা খাওয়ার থেকে তোমার হাতের রান্না খাওয়াটা উপাদেয়। মানুষটা কিন্তু খুব কষ্টে আছে শবনম, ওকে আর কষ্ট দিও না। আমি কিন্তু রঞ্জা পিসিকে কষ্ট দিতে চাইনি ইকবাল মামা, বিশ্বাস করো। যাই হোক, নিজের ভুলটা তো বুঝতে পেরেছে, প্রত্যেক মুহূর্তে তোমাকে মিস করে। সামহাও হয়তো বুঝেছে যে যে জায়গাটায় চির ধরে গেছে সেই জায়গাটা আর কোনোদিন ঠিক হবে না, তাই হয়তো আপসেট থাকে। তুমি দেখো, আমি আর কি বলবো, তবে এইটুকু বলতে পারি, ওর ভালোবাসার মধ্যে কিন্তু কোনো ফাঁকি নেই শবনম, একদম জেনুইন। কম কথা তো হয়নি আমাদের। এই নে, এই তো এই মিষ্টিগুলো খেয়ে নে। এতগুলো মিষ্টি আমি খেতে পারবো না রঞ্জা পিসি। তোমাকে একা খেতে হবে কে বলেছে? আমিও তো আছি। তুমি আছো মানে? হ্যাঁ, আরে এতগুলো একা খাবে নাকি? শরীর খারাপ। এতগুলো নয়, তোমার জন্য আছে, তোমাকে আমি পরে দিচ্ছি। চুপ। তাহলে ঠিক আছে। আর এগুলো এতগুলো কই? হ্যাঁ, এই কটা মিষ্টি তুই খেতে পারবি না নাকি? কলকাতায় এসে খাওয়া দাওয়া নিয়ে শহুরে আধিক্যতা শুরু হয়েছে। কি যে বলো রঞ্জা পিসি, আমার আবার শহরে আধিক্যতা। শহরের লোক বলে গাইয়া, আর গ্রামের লোক বলে শহুরে। আমার দেখছি কোথাও যাওয়ার জায়গা নেই। আবার কি এলো? এইবার বোধহয় তোমার রুম কি এসছে? রুমকি কে? আছে রে, ওই পাশের ফ্ল্যাটের একজন। তোমার পিসির বন্ধু হয়, বন্ধু। কি যে যা পারো তাই বলে চলেছো না তুমি? উল্টো পাল্টা কথা বলেই চলেছো তখন থেকে। কোথায় বলছি? চাপে যাও, আবার বেশি অপেক্ষা করতে হলে রেগে যাবে, মানভঞ্জন তোমাকেই করতে হবে। দেখেছিস? তাতে আরো সময় যাবে। উফ, যখন যা পারে বলে চলে, মানে থামবে না একটু।
যশ, আয় 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 ভেতরে আয়। বস বস এখানে। যশ, তুমি এখন? কেন আসতে নেই নাকি? না, আগে বলিসনি তো। আগে না বলে কি আসা বারণ আছে আমার? না না, আমি সে কথা কখন বললাম তোমাকে? আরে তুমি বসে রইলে, কেউ করে মিষ্টি দাও। হ্যাঁ, না না রঞ্জা পিসি, কোথাও যেও না প্লিজ। আজ বেশিক্ষণ ওয়েট করতে পারবো না ইকবাল স্যার। কেন রে, তুই এদিকে কোনো কাজে এসেছিলিস? হ্যাঁ, তোমাদের বাড়িতেই কাজে এসেছি। কাজে? কিরকম? শবনমকে নিতে এসেছি আমি। তার মানে? আমি তোমার খোঁজ করছিলাম। তোমার বন্ধুদের মুখে আমি শুনলাম যে তুমি রঞ্জা পিসির বাড়িতে এসেছো। বাইরে প্রচন্ড ঘূর্ণিঝড় হচ্ছে, আর এই ঘূর্ণিঝড়ের মধ্যে তোমাকে বিপদে পড়তে দেবো না বলে আমি তোমাকে নিতে এসেছি। হঠাৎ আমার ওপর এত দয়া? না মানে তোমাদের মতো মানুষদের তো আমাদের উপর সচরাচর দয়া হয় না। এটা দয়া নয় শবনম, এটা আমার আদেশ। তুমি রঞ্জা পিসির বাড়িতে এসেছো, তাই আমিও রঞ্জা পিসির বাড়িতে এসেছি তোমাকে নিয়ে যাব বলে। অলরেডি ঝড় শুরু হয়ে গেছে বাইরে, গ্র্যাজুয়ালি সেই ঝড়টা আরো বাড়বে। বিপদ হওয়ার আগে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। আর সেই জন্য আমি বললাম যে আজ আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। যশ, একদম ঠিক কাজ করেছো, আর ঠিক কথাও বলছো তুমি। আমি তো ওকে থেকে যেতে বললাম, ও বললো না, ও সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরে যাবেই। সন্ধেবেলায় বাড়ি ফিরতে গেলে ওকে আর বাড়ি যেতে হবে না। কোথায় ভেসে চলে যাবে ও, তার কোনো ঠিক নেই। তাতেই বা তোমার কি? না আমার কি, আমার কিছু না তো। তোমার মতন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ডাক্তারি বিদ্যা ছেড়ে, লোকের কাজে লাগা ছেড়ে এইভাবে অকারণে পৃথিবী ছেড়ে চলে যাবে, সেটা তো মেনে নেওয়া যায় না। না, এসব কি অলক্ষণে কথা বলছিস তুই যশ? পাঞ্জাবিসি, আমি একদম কোনো অলক্ষণের কথা বলছি না। যে কথাগুলো বললেও বুঝবে সেই কথাগুলোই বলছি। সেই জন্য তুমি আমাকে নিতে এসেছো। পৃথিবীর যাতে উপকার হয় তার জন্য আমি নিতে এসেছো। কিছু মানুষের যাতে আমি কাজে লাগি তার জন্য নিতে এসেছো। আমি মারা গেলে ডাক্তারি বিদ্যের ক্ষতি হবে তার জন্য আমাকে নিতে এসেছো। কিসের জন্য এসেছি আমি সেটা বুঝে নেওয়ার দায়িত্ব তোমার। ইকবাল স্যার, আমার মনে হয় আজকে আর বেশি দেরি করা ঠিক হবে না। বাইরে প্রচন্ড ঝড়, আর অলরেডি সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রাস্তাঘাট আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে। তাই বলছি আজকে আমাদেরকে দয়া করে স্পেয়ার করুন প্লিজ। অন্য একদিন এসে আমরা খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। আজ আমাদেরকে যেতে দিন প্লিজ। আমি যাব, আমি কিন্তু সে কথা একবারও বলিনি। শোনো স্বপ্ন, আজকে রঞ্জা পিসি আর ইকবাল স্যারের সামনে আমি একটা কথা তোমাকে বলছি। যশ যদি তোমাকে ডাকে না, তাহলে তোমাকে নরকেও যেতে হবে। স্বর্গ তো অনেক দূরস্থান। আর আমি যখন তোমাকে যেতে বলেছি আমার সাথে, তখন তোমাকে আমার সাথেই যেতে হবে। আর আজকে অন্য কারোর সাথে নয়, আমার সাথে, আমার সঙ্গে তোমাকে বাড়ি ফিরতে হবে। অন্য কারোর সঙ্গে মানে? বলা যায় না, হয়তো রাহুল নিচে দাঁড়িয়ে আছে তোমাকে নিয়ে অন্য কোথাও যাবে বলে, কিন্তু আজ তোমাকে আমি রাহুলের সাথে অ্যালাউ করছি না। আজ তোমাকে আমার সাথেই ফিরতে হবে, আর সেটা এখনই। এটা কি কোনো দরকার ছিল? আরে কি বললে? বলছি এটার কি কোনো দরকার ছিল? কোথায়? আমি তো রাহুলকে বাইরে ওয়েট করতে দেখলাম না। এই শোনো, সব সময় না রাহুল দাকে টেনে কথা বলবে না। গায়ে লাগে তোমার খুব, তাই না? হ্যাঁ, গায়ে লাগে। কারণ রাহুল দাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, তাই আমার গায়ে লাগে। শুধু শ্রদ্ধা করো?
দেখো আমি না তোমার গাড়িতে উঠতে চাইনি, তুমি জোর করলে বলেই আমি তোমার গাড়িতে উঠলাম। এখন তোমার গাড়িতে যাচ্ছি বলে সারা রাস্তা তুমি আমাকে গ্রিল করতে করতে নিয়ে যাবে, সেটা তো হতে পারে না। আমি জানি শবনম, রাহুলকে নিয়ে কথা বললেই তোমার ভেতরে একটা কাটা ছেঁড়া শুরু হয়ে যায়, তাই না? যদি তুমি সেটা জেনেই থাকো তাহলে বারবার একই কাজ কেন করো? রাহুল দাকে নিয়ে কোনো কথা শুনতে আমার খারাপ লাগে। কেন খারাপ লাগে কেন রাহুলদাকে নিয়ে কথা বললে? কদিন হলো তুমি রাহুলদাকে চেনো? আর কোন সূত্রে চেনো রাহুলদাকে? কদিন ধরে চিনি সেটা না বড় কথা নয়, আর কোন সূত্রে চিনি সেটা বড় কথা নয়। এমন কিছু কিছু মানুষ থাকে না, তাদের সাথে কয়েক ঘন্টা আলাপ হলেও মনে হয় যে তারা আমার সারা জীবনের চেনা, আর রাহুলদা সেরকমই একজন মানুষ। রাহুলদা সারাদিন এই নামটা জপ করতে থাকো বোধহয়। তা আমার কি অন্য কিছু জব করার কথা ছিল? তুমি বিয়ে করে আমার চোখের সামনে তোমার বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার বউকে তুমি কতটা ভালোবাসো সে পারফরমেন্স আমাকে দেখাচ্ছ, এরপরেও তুমি আমাকে বলছো যে আমি তোমার নাম ধরে জব করব। শবনম, এটা সত্যি কথা জস্তা, আর সত্যি কথা শুনতে না সবার খারাপ লাগে, তাই তোমারও খারাপ লাগছে। রাহুলদাকেই পেলে আর 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 কাউকে পেলে না পৃথিবীতে? তুমি যখন নও তাহলে অন্য কেউ তো হতেই পারে। আচ্ছা একটা কথা বলো তো, রাহুল দার জায়গায় যদি অন্য কেউ হয়, এতেও বা তোমার অসুবিধাটা কোথায়? আসলে না তুমি ভালোবাসতে জানো না শবনম, তুমি কাউকে ভালোবাসার মতন মেয়েই নয়। শেষ কথাটাই তো বলে দিলে, এরপর তো আর কিছু বলারই থাকে না। তুমি অকৃতজ্ঞ শবনম, তুমি সত্যি অকৃতজ্ঞ। তাই তোমার আমাকে অকৃতজ্ঞ মনে হচ্ছে? যদি আমি সত্যি অকৃতজ্ঞ হতাম না জলসা, তাহলে এখন আমি তোমার গাড়ি করে আসতাম না, কিংবা আমি তোমার বাড়িতেও থাকতাম না। এত অপমান করার পর আমি তোমার বাড়িতে পড়ে থাকতাম না, তোমার বাড়িতে কাজের লোকের পরিচয় আমি থাকতাম না। কৃতজ্ঞতা কাকে বলে জলসা? এবার ভালো করে ভেবে দেখো তো, কৃতজ্ঞতাটা ঠিক কাকে বলে? আমার না মাথাটা তার কাজ করছে না, বিশ্বাস করো। লাস্ট মোমেন্টে বললো তুই যা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি, তারপরে কোনো পাত্তা নেই। ও কোথায় গেছে, কি করছে, আমি কিছু বুঝেই উঠতে পারছি না। বলছিলাম রোহিণী, ওই শবনমও তো আসেনি। প্লিজ শাবনামকে নিয়ে না আমার কোনো মাথা ব্যথা নেই মৌমাদি, প্লিজ। ওর জন্য মাথা ব্যথা করার অনেক লোক আছে। আমার মেন টেনশনটা যশকে নিয়ে। ঝড় উঠবে, সবাই সবার মতো করে বাড়ি ফিরে গেছে, ওর কোনো পাত্তা নেই। আমি তো 7 তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, আর কতক্ষণ ওয়েট করবো বলো তো? আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, এই যশ কোনো সময় ফোনটা একবারে ধরে না কেন বলো তো? অদ্ভুত। দেখো বলবে ফোনটা সাইলেন্ট করে রেখেছে, আমারও। রোহিণী রোহিণী, তুমি না আমার কথাটা ঠিক বুঝতে পারলে না। না মানে আমি শবনমের কথা বললাম এই জন্য নয় যে শবনম ঝড়ে কোথায় আটকে পড়েছে তাই জন্য আমি খুব চিন্তা করছি, অ্যাকচুয়ালি তো তা নয়। আমি বললাম যে যশ আসেনি, তিনিও বাড়িতে নেই। হ্যাঁ না, তোমাকে যশ অবশ্য বলে গেছে যে ও এখনই বাড়িতে ফিরবে, কিন্তু দেখো তোমারও কোনো খোঁজ নিল না, বাড়িতেও এলো না। এখন যদি দেখা যায় যে ওই শবনমের খোঁজে ও কোথাও গিয়েছিল, তাহলে তারপরে ক্ষমা করতে পারবে যশকে? পারার তো কথা নয়, ক্ষমা করতে পারার তো কথা নয়, কিন্তু কি করব বলো, আমার জীবনের তো এটাই মূল যন্ত্রণা। আমি যে যে জিনিসগুলো পছন্দ করি না, যেগুলো সহ্য করতে পারি না, যার জন্য যশকে ক্ষমা করতে পারি না, যশ সেই কাজগুলোই করবে। এই জন্যই তো ওর সঙ্গে আমার মূল লড়াই। আমি একটা কথা বলি, তুমি এত টেনশন করছো কেন? আমার মনে হয় যশ কোথাও আটকে গেছে, এক্ষুনি এসে পড়বে। তুমি বাদ দাও তো, কোথায় আটকে গেছে আমাকে বলো। ও কি বাচ্চা ছেলে? আটকে গেছে মানে? ফোন ধরতে পারে না, একটা ফোন করতে পারে না, আমি রিপিটেডলি ফোন করে যাচ্ছি। না না, তুমি তো ভালো করে জানো যশ ফোনটা সাইলেন্টে রাখে না, তাই জন্য ফোনটা। এটা কোনো কথা হলো? এটা নিয়ে তো কম অশান্তি আমার সঙ্গে হয়নি। আমি সমস্তটা সময় বলি যশ, যখন পেশেন্ট দেখছিস ফোন সাইলেন্ট করে রাখছিস, ওকে ফাইন, কিন্তু তার বাইরে মোডটা চেঞ্জ কর। বাবু ভুলে যান, বাবুর মনে থাকে না, ফাইন ভুলে যান। তুই বাড়িটার কথা একবারও ভাববি না? আমি তো ফোন করতে পারি বলো, আমি তো ওকে ফোনে কোনো খবরের জন্য ফোন করতেই পারি। বাড়ির এতগুলো লোক রয়েছে, তারা ফোন করতে পারে, ও কিচ্ছু ভাববে না। আচ্ছা মানে ওই মেয়েটা শবনম কোথায় গেছে জানো? বলতে পারবো না গো, আমার কোনো ইন্টারেস্ট নেই। কোথায় গেছে, কি করছে জানার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। না শবনমকে একটা ফোন করি? হ্যাঁ সে চাইলে তোমরা করতেই পারো। শবনমকে তোমরা ফোন করবে কি করবে না এ ব্যাপারে আর আমি কি বলবো বলো? এই না না, মানে বলছিলাম যদি ফোনটা করি না তাহলে না জানতে পারবো জানো ও কোথায় আছে। মানে সত্যি তোমরা কি গো এখনো চিনে উঠতে পারোনি ওকে? তোমার মনে হয় ও সত্যি কথা বলবে? প্লিজ
ও যশের সাথে থাকলে ডাহা মিথ্যে কথা বলবে। আমি এতদিন ওকে চিনে নিয়েছি। আর যদি ফুলকাকি বাড়িতে থাকতো তাহলে যশের একদম একে তো যশ বলে বেরোয়নি কোথায় যাচ্ছে, তারপর এই ঝড়ঝড়ের ব্যাপার ওরও কোনো খোঁজ নেয়নি। ফুলকাকি যদি থাকতো না, যশ ফিরে এলে আচ্ছা হতো মানে। আমি না বুঝতে পারছি না কোথায় যেতে পারে, কি করছে কি না। একবার তো ফোনটা ধরবে। সমস্ত বন্ধু বান্ধবদের ফোন করলাম, জানো সবার এক কথা, সবাই বাড়ি ফিরে গেছে। সবাই বলছে পাগল, এই ঝড় বাদলের ওয়েদারে কেউ বাইরে থাকে? আর সবাইকে একটাই কথা বলে গেছে, তোরা চলে যা, আমি এই তো জাস্ট আসছি। শবনম গেছিল হসপিটালে? আমার না এই নামটা শুনতে আর ভালো লাগছে না, সরি, ভেরি সরি। আমার ভালো লাগছে না, তুমি না এই নামটা আর বলো না। এটাতে আমার অ্যালার্জি আছে, এই নামটা আমি শুনতেও চাইছি না। ও কি করে কি না করে আমি না দেখতেও যাই না, জানো তো। আমার একদম ইন্টারেস্ট নেই, আই এম লিস্ট বদার্ড। কিন্তু কিছু জিনিস হয় কি বলো তো, একদম চোখের সামনে ইচ্ছে করে তোমাকে দেখিয়ে দেখিয়ে করানো হয় যাতে তুমি দেখো। সেরকম হলে দেখি, দেখতে বাধ্য হই, না হলে তো চোখটা বন্ধ করেই থাকি। দেখি রাহুল দা আছে তো এখন, রাহুল দা, তার সঙ্গে আবার কিছু চুনোপুটি জুটিয়েছে, সবাই মিলে 4th ইয়ারে ওঠার সেলিব্রেশন হচ্ছে। 4th ইয়ারে উঠে গেছে মানে কি রেলা, কি বিরাট ব্যাপার। তুমি তো কিছু করতেও পারছো না। না মানে ওই বলছিলাম যে দেখো, যশ তো ওই কলেজেও নাম কিনছে বলো, হ্যাঁ মাঝে মাঝে কিরম যেন দরদি হয়ে উঠছে, সাংঘাতিক দরদি হয়ে উঠছে। মানে আমি বুঝতেই পারছি না রোহিণী, হচ্ছেটা কি? এটা কতদিন চলবে বলো তো, কতদিন? একটু ধৈর্য ধরো, আমিও তো যথেষ্ট অপমান সহ্য করলাম। আমারও নিশ্চয়ই প্ল্যান আছে। প্ল্যানগুলো কবে কার্যকর করবে? যখন নিজের সব কিছু শেষ হয়ে যাবে তারপর প্ল্যান অ্যাপ্লাই করে কি কোনো লাভ হবে? আর সাংঘাতিক ঝড় হওয়ার কথা, সারা পৃথিবী থমকে আছে দেখো, এই ঝড়ের অপেক্ষা করছে। তুমি একা বেরিয়ে এসছো এটা জানার পর থেকে আমি কিন্তু শান্তিতে থাকতে পারছিলাম না। আমার চিন্তা হচ্ছিল তোমার জন্য। আমি এটাও জানি যে এখন বাড়ি ফেরার পর আমাকে কত প্রশ্নের সম্মুখীন হতে হবে, কত জবাব দিতে হবে আমাকে। কিন্তু এই সব কিছু উপেক্ষা করে আমি তোমাকে আনতে গিয়েছিলাম। এটার কোনো দাম নেই তোমার কাছে? শবনম, তোমার অ্যাওয়ার্ড পাওয়ার দিনে, তোমার অ্যাওয়ার্ড পাওয়ার দিনে ওই পোডিয়ামে দাঁড়িয়ে আমি সবার সামনে দাঁড়িয়ে কিন্তু সব সত্যি কথা বলেছিলাম। আমার জীবনে কি ঝড় আসবে তারপর সেটা জানার পর আমি কোনো দ্বিধাবোধ করিনি, সবটা সত্যি বলেছি। তারও কোনো দাম নেই তোমার কাছে? তোমার কাছে দাম আছে তো সত্যিটার। তুমি সেদিনকে সবার সামনে সত্যি কথা বলেছো, তুমি সত্যির দাম দিয়েছো। এখানে তো আমাকে দাম দেওয়ার কিছু নেই। হ্যাঁ, আমি স্বীকার করছি, আজকে ঝড় বৃষ্টির দিনে তুমি আমাকে নিয়ে এসেছো, এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কে চায় তোমার কৃতজ্ঞতা? তাহলে কি চাও তুমি আমার কাছে? আমি কি চেয়েছিলাম, আমি তোমার কাছে কি চাই তুমি জানো না? তুমি যা চেয়েছিলে সে পথ নির্মূল হয়ে গেছে। তুমি যা চাও সে পথও নির্মূল হয়ে গেছে। তুমি রোহিণীদির স্বামী, আর তুমি আমার কাছে জস্তা। এই বিষয়টা কিন্তু ভুলে যেও না জস্তা, সম্পর্কটা ভুলে যেও না। তুমি আমার কাছে কি চাও বলো তো? তুমি জানো না আমি তোমার কাছ থেকে কি চাই? আমি তো তোমাকে একবার বললাম, সেই পথ নির্মূল হয়ে গেছে। কে নির্মূল করেছে সেই যাওয়ার পথ? কে? হয়তো আমি, কিন্তু এই কথাও ঠিক, তোমার মন না চাইলে হয়তো কিছুই হতো না। আজকে তুমি এত বড় একটা কথা বলে দিলে। হ্যাঁ, এটা ঠিক যে রোহিণীদিকে বিয়ে না করলে হয়তো রোহিণীদির সাথে অধর্ম করা হতো। কি বলো তো জস্তা, আমাদের জীবনের দুটো রেখা না এখন সমান তরাল দিয়ে চলছে। চাইলেও এই দুটো জীবনে এক বিন্দুতে মিশবে না। প্লিজ আমাকে ছেড়ে দাও না জস্তা, আমাকে বেরিয়ে যেতে দাও না তোমার বাড়ি থেকে। দেখো, আমি তোমার বাড়িতে অনেক অপমান সহ্য করেছি, অনেক অসম্মান সহ্য করে আমি তোমার বাড়িতে থেকে গেছি। আর না জস্তা, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমায় হাত জোর করে বলছি জস্তা, দয়া করে আমায় ছেড়ে দাও। তুমি যতদিন না বলছো ততদিন তো আমার মুক্তি নেই জস্তা। আমাকে এবার তুমি মুক্তি দাও। হ্যাঁ, এখন তো ইকবাল স্যারের ফ্ল্যাট আছে না কলকাতায় তোমার জন্য। তুমি তো ইকবাল স্যারের ফ্ল্যাটে গিয়ে থাকতেই পারো, ওটা তো তোমারই বাড়ি।
আর শুধু ইকবাল স্যারের ফ্ল্যাটের কথাই বলছি কেন, এখানে তো রাহুলদার বাড়িও আছে, সেটাও তো তোমার নিজের বাড়ি, তাই না? সত্যি তো তোমার আমাদের বাড়িতে থাকতে খুব অসুবিধে হচ্ছে, কিন্তু একটা কথা জেনে রেখো সামনে, আমি তোমাকে কোনোদিনও মুক্তি দেব না, আমি তোমাকে কোনোদিনও কোথাও যেতে দেব না। তুমি আমাকে যা বড় শাস্তি দিয়েছো তার উত্তর একটাই, আমি এভাবেই তোমাকে আটকে রাখবো চিরকাল। তোমার যদি ভালো লাগে আমাকে অপমানিত হতে দেখতে, তাহলে তুমি আমাকে আটকে রাখো জস্তা। আমার না এমন কোনো বাইরে টান নেই যে যার জন্য আমি তোমাকে উপেক্ষা করে চলে যাব। হ্যাঁ, আমার অপশন আছে, আমার ইকবাল মামার বাড়ি যাওয়ার অপশন আছে। আর রাহুলদার সঙ্গে তুমি যে সম্পর্কের কথা বলছো, আমার রাহুলদার সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই। আর আমি না সুযোগ সন্ধানী নই যে কোনো অপশন পেয়েছি বলে আমি চলে যাব। কিন্তু তুমি তোমার বাড়িতে আমাকে রাখতে চাও তো থাকবো জস্তা, কিন্তু যেভাবে অপমানিত হয়ে মাথা নিচু করে থেকেছি সেভাবে নয়। এবার থেকে যদি তোমাদের বাড়ি থাকতেই হয় না, সমস্ত অসম্মান অপমানের মোকাবিলা করে তবেই আমি তোমাদের বাড়ি থাকবো।